নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025, co-powered by Go Everywhere Tours and Travels, special partner Altius Biogenics Private Limited, trophy sponsor বসাক গিনি মিউজিয়াম। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আমরা আলোচনা শুরু করব তার আগে আলোচনার বিষয় আপনাদের একবার জানিয়ে দিই। জলবায়ু পরিবর্তন এবং আধুনিক চিকিৎসা। আমাদের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে একবার আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন মিস সোমা চক্রবর্তী, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর গুডেস হসপিটাল। আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার চঞ্চল দেব, ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এসি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড। আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এম শামীম, ডিএম নিউরোলজি, এমআরসিপি, এসসি, নিমহান্স, ব্যাঙ্গালোর। ডক্টর শামীম, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। এবং আমার বাঁদিকে রয়েছেন ডক্টর ঋতুপর্ণা দাস, চিফ আইভিএফ কনসালটেন্ট, রামকৃষ্ণ আইভিএফ সেন্টার। স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরূপ কুমার মাঝি, এমডি, ডিএনবি, এফআইসিওজি, প্রফেসর অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বোলপুর, বীরভূম। আপনাদের সবাইকে স্বাগত জি 24 ঘন্টায়। আমি প্রথমেই ডক্টর শামীমের কাছে একটু চলে যাব। ডক্টর শামীম, আপনি তো নিমহান্স এবং বেঙ্গালুরু স্বনামধন্য প্রতিষ্ঠানে দীর্ঘ বছর কাজ করার আপনার এই অভিজ্ঞতা রয়েছে। তো আমাদের এই রাজ্যের পশ্চিমবঙ্গের প্রচুর রোগী যান দক্ষিণে সেখানে চিকিৎসার জন্য। তো আমাদের এ রাজ্যে বসে সেই ধরনের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা স্নায়ু রোগের ক্ষেত্রে আমরা কি পেতে পারি? প্রথমেই বলে নেওয়া ভালো যে সাউথে, বিশেষ করে ব্যাঙ্গালোরে নিমহ্যান্সে দীর্ঘ 6 বছর আমি কাজ করেছি। আমি যেটা দেখেছি যে ওখানকার যে চিকিৎসা ব্যবস্থা ঠিক কোনভাবে আমাদের থেকে আলাদা, কি কোনভাবে বেটার, যেটা আমরা ইমপ্রুভমেন্টের স্কোপ থেকে যাই। তো প্রথমেই বলে নিই, আমরা কিন্তু পশ্চিমবঙ্গবাসী বিসি রয়ের কিন্তু রাজ্যের লোকজন, যার নামে ডাক্তারির সর্বোচ্চ অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, নিমহ্যান্স, চেন্নাই বলুন, দিল্লি বলুন, এই সমস্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন বাঙালিরা কিন্তু লিড করে। যেমন আমি নিজে অল ইন্ডিয়া টপার ছিলাম, ওখান থেকে গোল্ড মেডেলও পেয়েছি, এবং ওয়ার্ল্ড কংগ্রেস অফ নিউরোলজিতে বেস্ট পেপারে অ্যাওয়ার্ড পাই, যেটা নিমহ্যান্সের প্রথম কোনো নিউরোলজিস্ট পায়। তার মানে বাঙালিরা সব জায়গায় কিন্তু লিড করে। তাহলে আমরা পিছিয়ে কোথায় যাচ্ছি? আমরা যেটা পিছিয়ে যাচ্ছি সেই প্রশ্নটা আমি বিভিন্ন পেশেন্টকে 6 বছর ধরে করেছি, যে ঠিক কোন জিনিসটা আলাদা, ঠিক কিসের খোঁজে আপনারা আসছেন। সেটার ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাকে বলবো, যে আমরা রোগী যখন দেখি, রোগীর হিস্ট্রি নিই, রোগীকে জিজ্ঞাসা করি আপনার কী সমস্যা, তারপরে তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখি তার বডিতে কোনো প্রবলেম কিছু আছে কি নেই, ক্লিনিক্যাল এক্সামিনেশন যাকে আমরা বলি। তারপরে সেই রোগটাকে প্রমাণ করার জন্য বা রিফিউট করার জন্য কিছু টেস্ট করি, যাকে আমরা ইনভেস্টিগেশন বলি। তারপরে তার ট্রিটমেন্ট নিই এবং তার ফলো আপ করি। তাই এই প্রতিটা বিষয়ে কোন জিনিসগুলো আমাদের এখানে কিছুটা হলেও ল্যাকিং। ফার্স্ট অফ অল, হিস্ট্রি। পেশেন্ট কিন্তু ডাক্তার নয়, তারা সব কিছু জানে না যে ডাক্তারকে কী বলতে হবে কী বলতে হবে না। তারা কিছুটা বলে আর কিছুটা তারা বলে উঠতে পারে না। তাহলে যদি আমরা পেশেন্টের সঙ্গে ইন্টারাকশান টাইমটা যদি একটু বাড়াতে পারি, যদি আমরা বাড়াই, তাহলে পেশেন্ট অনেকটা স্কোপ পেয়ে যায় তার কথাটা খুলে বলার। এবং একটা দেখেছি যে আমাদের এখানে ডক্টর টু পেশেন্ট রেশিও অনেকটা কম, যে জন্য ডাক্তাররা ঠিক করে পেশেন্টকে আমরা টাইম হয়তো দিয়ে উঠতে পারা যায় না। কিন্তু এই জিনিসটা আমাদের যদি চেঞ্জ করতে পারি, যদি একটু পেশেন্টের আরেকটু বেশি টাইম দিয়ে যদি আমরা দেখি, তাহলে মনে হয় আরও অনেকটা ভালো হয় ওই জায়গাটাতে। দ্বিতীয় হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন। অনেক সময় পেশেন্ট বলে যে আমার পাটা উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তার যদি এই কথাটা শুনে যদি আমি চিকিৎসা করি, যদি আমি এক্সামিনেশন না করি, তাহলে আমি জানতে পারবো না যে যেটাকে সে দুর্বল বলছে আসলে তার পায়ে সার চলে গেছে, তার পায়ে যে সেন্সটা কমে গেছে, সেটাকে সে দুর্বল বলছে। তৃতীয় হচ্ছে যে ইনভেস্টিগেশন যদি দেখেন, যে একটা রোগ নির্ণয় করার জন্য যে কথা হচ্ছিল যে কাটিং এজ টেকনোলজিস যেগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, অলমোস্ট সেইগুলোই আমাদের চেন্নাই, ব্যাঙ্গালোর অ্যাভেলেবেল আছে। কিছু ক্ষেত্রে কিছু জিনিস হয়তো বেশি আছে। আমরা যেটা করতে পারি, আমরা ডাইরেক্টেড ইনভেস্টিগেশনসগুলো করতে পারি, যেগুলো প্রকৃতার্থে দরকার। যেগুলো দরকার নেই সেগুলো স্টেপ ওয়াইজ আমরা করতে পারি। মানে ধরুন একটা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন করলাম, তারপরে সেকেন্ড লাইনটা গেলাম, এইভাবে আমরা যেতে পারি। এটা হলে কী হবে, কস্ট অফ ইনভেস্টিগেশন অনেকটা কমে গেলে তাহলে পেশেন্টের ক্ষেত্রে একটা সুবিধা হবে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখুন, যে আমরা যখন কোনো নিমহ্যান্সে যখন পেশেন্ট দেখি, সেই সময় পেশেন্টকে রোগ নির্ণয় করার জন্য তার কিন্তু মাথা থেকে পা পর্যন্ত যা টেস্ট করার দরকার, সেই দরকারি টেস্টগুলো আমরা কিন্তু করার পরে তাকে অনেক সময় কোনো ওষুধই লিখি না,
তাকে বলি যে আপনার কোনো রোগই নেই। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ব্যাঙ্গালোরে গেলাম, ডাক্তার দেখে একটা জাস্ট ভিটামিন লিখে ছেড়ে দিল, বলে আপনার কোনো রোগ নেই, ওষুধ খেতে হবে না। তার মানে এটা কি, যদি আমার হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন ঠিক থাকে, তাহলে অনেক সময় ইনভেস্টিগেশন করে আমরা রোগটাকে রিফিউট করে দিলাম যে কোনো রোগ নেই, এই আশ্বস্ত করাটাও কিন্তু রোগটাকে নির্মূল করতে হেল্প করে। আর কথা রইল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার বাকি সমস্ত জায়গায় ইনক্লুডিং সাউথ, সব জায়গাতে ট্রিটমেন্ট কম বেশি সব কিছু অ্যাভেলেবেল আছে। জাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কস্ট অফ ট্রিটমেন্ট যদি আমরা একটু কমাতে পারি। সেটা কীভাবে সম্ভব? সেটা সম্ভব তখনই যখন পশ্চিমবঙ্গের লোকেরা পশ্চিমবঙ্গের থেকে সেই চিকিৎসাটা নেবে, তাহলে যখন ক্লায়েন্ট বাড়বে তখন কিন্তু আমাদের ট্রিটমেন্টের কস্ট কমানো সম্ভব। সেটা কিভাবে সম্ভব? সেটা করতে গেলে আমাদের মানুষজনকে বুঝতে হবে যে আমাদের রিকোয়ারমেন্টটা আমরা এখানেই মেটাতে পারি। আমি চেষ্টা করি আমার অ্যাকাডেমিক ক্যারিয়ার, রিসার্চ ক্যারিয়ারে আমি যেটা পেয়েছি, গড আমাকে যেটা দিয়েছে, সেটাকে আমি মানুষের মধ্যে রিফ্লেক্ট করতে। আমি একটু মিস্টার দেবের কাছে চলে যাব। মিস্টার দেব, আমাদের মানুষের, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা অধিকাংশই এখনও পর্যন্ত হোমিওপ্যাথি ওষুধের উপর প্রচণ্ডভাবে নির্ভরশীল। আমাদের মেডিকেল সায়েন্স সামগ্রিকভাবে অনেকটা প্রোগ্রেস করেছে, অনেকটা উন্নততর হয়েছে। সেক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিনের প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এখন কোন পর্যায়ে রয়েছে, কতটা প্রোগ্রেস করেছে? নমস্কার। সবার প্রথমে হোমিওপ্যাথির যে ফাউন্ডার ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি হোমিওপ্যাথির ব্যাপারে 2-4টে কথা বলছি, এবং আপনি যে প্রথমে বললেন প্রক্রিয়াকরণ, সেই ব্যাপারেও নিশ্চয়ই বলবো। তো হোমিওপ্যাথি হচ্ছে একটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম চিকিৎসা পদ্ধতি। দ্বিতীয় আমি বললাম, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনেক এগিয়ে গেছে। আমাদের হোমিওপ্যাথি সিস্টেমটা এত সুন্দর মানে উন্নত থেকে উন্নততর হয়েছে, সেটা আমি আপনাকে 2-4টে কথা বললেই বুঝতে পারবেন। প্রথম হচ্ছে হোমিওপ্যাথি খুব স্বল্প ব্যয়ে হোমিওপ্যাথি চিকিৎসা করানো যায়। হোমিওপ্যাথি এর যে উপকারিতা সাধারণ মানুষ এবং রোগীরা যেটা পান ডাক্তারবাবুদের কাছ থেকে, খুব সহজে তারা ডক্টররা রোগীদেরকে খুব সহজে ট্রিটমেন্ট করতে পারে। অনেকটা সহজলভ্য হয় এবং অনেকটা কস্ট এফেক্টিভ সাধারণ মানুষের স্বল্প ব্যয়ে যে চিকিৎসা করা হয়, হ্যাঁ, এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এবং আমাদের কিন্তু হোমিওপ্যাথির যে ওষুধ তৈরি হয়, প্রক্রিয়াকরণ যেটা বললেন, সেই জিনিসটা হচ্ছে আমরা হ্যানিম্যানিয়ান প্রসেসে, আমার কোম্পানিতে আমরা প্রত্যেকে হোমিওপ্যাথি কোম্পানির সঙ্গে যারা যুক্ত হ্যানিম্যানিয়ান প্রসেসেই তৈরি করে। আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের হোমিওপ্যাথিক ফার্মাকোপি অফ ইন্ডিয়া অনুযায়ী সবাই তৈরি করে এবং ওটাই ফলো করে। আমরা কিন্তু বিজ্ঞানভিত্তিক, গবেষণা ভিত্তিক, এবং আমরা সমস্ত কিছু ওষুধ আমরা তৈরি করি, প্রোডাকশন করি। আজকের দিনে হোমিওপ্যাথি কিন্তু দেখুন, যারা আমাদের সরকার, বিশেষ করে আমি নাম বলবো, হোমিওপ্যাথির প্রতি আয়ুষ ডিপার্টমেন্ট একটা এসেছে। আয়ুষের মধ্যে হোমিওপ্যাথি, সিদ্ধা, ইউনানি সবই যুক্ত হয়েছে, এবং বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট হোমিওপ্যাথি, সিদ্ধা, আয়ুষের প্রতি খুব নজর দিয়েছে। তারা আজকাল আপনারা কাগজেও দেখেছেন যে হোমিওপ্যাথ ডক্টররা এলোপ্যাথ একটা কোর্স করে এলোপ্যাথিক মেডিসিনও তারা প্রেসক্রাইব করতে পারবে। আমি এবার সোমা ম্যামের কাছে আসবো। সোমা ম্যাম, গুডেস হসপিটাল, এই যে মেডিকেল সায়েন্সের এই প্রোগ্রেস, এরকম ক্লাইমেট চেঞ্জ, তার সঙ্গে কিন্তু তত্ত্বরই এগিয়ে চলেছে আমাদের মেডিকেল সায়েন্স। সেখানে দাঁড়িয়ে গুডেস হসপিটাল কতটা এই যে নাম করে নেওয়া এত তাড়াতাড়ি, এত দক্ষতার সঙ্গে, তো সেক্ষেত্রে আপনারা রোগীদের ক্ষেত্রে কি কি ইউনিক ফ্যাসিলিটিস দেন? আমি যখন এই হসপিটালটা শুরু করেছিলাম, প্রথম দিন থেকেই লক্ষ্য করেছিলাম, আমি এটাতেই আমি বেশি ফোকাস করেছিলাম যে আমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট যাতে এনএবিএইচের স্ট্যান্ডার্ডাইজেশনে আমি করতে পারি। যেহেতু 17 ইয়ার্স ধরে আমি ইন্ডাস্ট্রিতে আছি আর বিভিন্ন হসপিটালে সার্ভ করে এসেছি, তো সেই ক্ষেত্রে আমি দেখেছি তারা কীভাবে বিভিন্ন প্রোটোকল মেনটেন করে, কীভাবে পেশেন্ট পরিষেবা দেয়। তো সেইটার কিছুটা অংশে আমি আমার নিজের হসপিটালে
কাজে লাগিয়েছি। ইকুইপমেন্টের আমি আমাদের হসপিটালে ইমপ্লিমেন্ট করেছি। আর যেহেতু এই 3 বছরে আমার গুডেস হসপিটালটা খুব নতুন, সেই ক্ষেত্রে নতুন হসপিটালের ক্ষেত্রে মানুষের মনের মধ্যে একটা ভয় থাকে যে এই নতুন হসপিটাল হয়েছে যে যেহেতু অভিজ্ঞতাটা একটু কম। হ্যাঁ, কতটা নির্ভরতাটা তো কম থাকে, তার সাথে সাথে যে কতটা ব্যয় সাপেক্ষ হবে। সেই কারণেই আমি যবে থেকে এই হসপিটালটা স্টার্ট করেছি, প্রথম দিন থেকে আমি বিভিন্ন সরকারি স্কিমে আমার হসপিটালকে প্যানেল করিয়েছি। তার জন্য ইভেন আমাদের হসপিটালে স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট দেওয়া হয়। স্বাস্থ্যসাথীতে শুধু আমরা ওটি কিন্তু করি না, স্বাস্থ্যসাথীতে আমরা ওখানে মেডিসিন ম্যানেজমেন্টের ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো আমরা ডায়ালিসিস থেকে আরম্ভ করে প্রত্যেকটাই যেখানে মধ্যবিত্ত মানুষের থেকেও যারা রুরাল এরিয়ায় থাকে, যারা পারে না এই ধরনের ফেসিলিটিসগুলো অ্যাভেল করতে, আমি কিন্তু সেই পদ্ধতিটাই গ্রহণ করেছি। তাছাড়া আমার সাথে আমার প্রচুর কলিগরা, তারা সমস্ত রেনাউন্ড হসপিটাল ছেড়ে আমার সাথে জয়েন করেছে। তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন, ইভেন এক্সপার্টাইজ আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আর তার সাথে অ্যাড অন করবো, আমার এখানে প্রতিনিয়ত যে কনসালটেন্টরা থাকে, তাদের যে প্রতিনিয়ত তাদের টাইমিংয়ের যে ব্যাপার, তারা কখনো টাইমিং দেখে না। তারা যখনই আমাদের এমার্জেন্সি কেয়ারের দরকার হয় বা ওটির দরকার হয়, দে কাম ইমিডিয়েটলি অ্যান্ড দে ডু দিস। আমি মনে করি যে আমার হসপিটাল মাল্টি স্পেশালিটি অ্যান্ড টার্সারি কেয়ার একেবারে, আর সেখানেই ভরসার জায়গা তৈরি হয়েছে। আমি একটু ডক্টর ঋতুপর্ণার কাছে আসবো। ম্যাম, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে আমরা ক্লাইমেট চেঞ্জ দেখছি, ক্লাইমেট চেঞ্জের সব থেকে বেশি এফেক্ট আমরা দেখেছি এনভায়রনমেন্ট বা পরিবেশের উপর পড়তে, এবং তার একটা ভেরি ব্যাড এফেক্ট আমাদের এই মানব শরীরে, হিউম্যান বডিতেও পড়ে। ফার্টিলিটির ক্ষেত্রে যদি আমরা দেখি, তার কি কোনো এরকম ব্যাড এফেক্টস রয়েছে? আর যদি থাকে, আইভিএফ এর মাধ্যমে তার কি কোনো সম্ভাব্য সমাধান রয়েছে? প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হলো যে এনভায়রনমেন্ট কিন্তু সবাইকে এফেক্ট করে। তো আইভিএফ ক্ষেত্রে অবশ্যই 100% এফেক্ট করে। সো এনভায়রনমেন্টের কথা যখন বলছি, সবচেয়ে বড় আমাদের বলতে গেলে শত্রু বলতে গেলে প্লাস্টিক। সো প্লাস্টিকের মধ্যে কিছু কম্পোনেন্টস আছে যেটা বিপিএ বলে থাকি, যেটা বিসফিনল এ বা আরও পিএফএস, এরকম গ্রুপ আছে কিছু না। একটু ডিটেলস আমি বলি বিপিএর ব্যাপারটা। বিপিএটা বেসিক্যালি আমাদের প্রত্যেকটা প্লাস্টিকের মোটামুটি থাকে, মানে সেটা আমাদের শ্যাম্পুই হোক বা যে কোনো প্লাস্টিক কন্টেনারই হোক, বা আমরা জল রাখি প্লাস্টিক কন্টেনারে। আমি কিন্তু পেশেন্টদের নিয়মিত বলে থাকি, অ্যাওয়্যার করে থাকি যে তোমরা যখন ফার্টিলিটি ট্রিটমেন্ট করছো বা যেরকম, চেষ্টা করবে প্লাস্টিকটাকে অ্যাভয়েড করতে। প্লাস্টিক বেসিক্যালি বিপিএ যেটা হয়ে থাকে সেগুলো অ্যাকচুয়ালি এগুলো এন্ডোক্রাইন ডিস্টার্বটার বলে থাকে, মানে বেসিক্যালি আমাদের যে হরমোনগুলো আছে সেইগুলোকে ওরা ডিস্টার্ব করে দেয়। তার ফলে কি হয় যে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল, মাসিকের যে চক্রটা আছে সেটা ওভারের দিকে এফেক্ট করে। তারপরে ভালো যখন আমরা স্পেশালি দেখা যায় যে আমরা যখন স্টাডি করেছি যে আমরা আইভিএফ ক্ষেত্রে যাদের ইউরিনে বিপিএ পাওয়া গেছে তাদের কিন্তু ডিম্বাণুটাও কম বেরিয়েছে। তার মানে হলো এটা আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল, এটা আমাদের ডিম্বাণু, এটা সব কিছুতে আমাদের এফেক্ট করে। আজকাল খুব দেখা যায় যে অনেক প্রায়শই মেয়েদের মধ্যেই গাইনো প্রবলেমটা দেখা যায়, এবং সেটা যে কোনো বয়সে। স্পেশালি তোমরা শুনে থাকবে পিসিওএসটা ইজ ভেরি কমন থিং এখন। এটার কিন্তু একটা বড় ফ্যাক্টর কিন্তু এই প্লাস্টিক বলতে পারো, বিপিএ বলতে পারো, বা পিএফএস যেগুলো থাকে সেই ফ্যাক্টর। প্লাস আরেকটা রোগ যেটা এখন খুব মানে আগে এতটা কমন ছিল না কিন্তু এখন বেশি কমন হচ্ছে, সেটা এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস হলো মাসিকের রক্ত গিয়ে জমছে, এটা খুব ইয়াং এজের মেয়েদের আজকাল হচ্ছে, এটারও কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। এটা গেল ফিমেল ইনফার্টিলিটি নিয়ে আমি বললাম, বা মহিলাদের ক্ষেত্রে আমি বললাম। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এটা এফেক্ট করছে। ছেলেদেরও কিন্তু স্পার্ম কোয়ালিটি খারাপ হচ্ছে, তাতে কি হচ্ছে, তবে অক্সিডেটিভ স্ট্রেসটা বাড়ছে, গতিটা কমছে, সব কিছু কিন্তু কমছে এই প্লাস্টিকের বা এই পলিউশনের জন্য। ক্লাইমেট চেঞ্জের জন্য তো অবশ্যই একটা আমাদের এয়ার পলিউশন সব কিছু মিলেমিশেই একটা কিন্তু এটাতে অবশ্যই এই যে ব্যাড এফেক্ট পড়ছে, যেটাতে মেল এবং ফিমেল উভয় ক্ষেত্রেই পড়ছে, আইভিএফ এর কি তার কোনো সম্ভাব্য সমাধান রয়েছে?
হ্যাঁ, আইভিএফের ক্ষেত্রে আমরা কিছু জিনিসটা সিলেক্ট করতে পারি, মানে আইভিএফতে বেসিক্যালি সিলেকশন হয় যে ভালো একটা ভ্রূণ, ভালো একটা ডিম্বাণু, ভালো একটা শুক্রাণু, যেমনি শুক্রাণু এখন অনেক নতুন নতুন টেকনিক এসছে, মাইক্রোফ্লুইডিক্স হলো, তারপরে ইমসি এরকম অনেক আছে। কিন্তু যেটা হলো যে লাইফস্টাইলের ওপরে তো কিছু নেই, আমরা তো আর ভগবান না। সো যদি আমরা সেটাকে অল্প, হয়তো পুরোটাই করতে পারবো না, পলিউশন থেকে তো পুরোপুরি আমরা দূর হতে পারবো না, সব রকমই সে পলিউশন আছে, কিন্তু যতটা পারি সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন, প্রজন্ম কিন্তু সেটা অনেকটা এফেক্ট, মানে সুবিধা পাবে, আর প্লাস আমরা একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবো। তো আমার মনে হয় ছোটো ছোটো জিনিস, প্লাস্টিক অ্যাভয়েড করা, এগুলো কিন্তু অনেকটা এফেক্ট করে। আমি এবার একটু ডক্টর মাঝির কাছে আসবো। ডক্টর মাঝি, এই যে ডক্টর ঋতুপর্ণা যেরকম বলছিলেন যে আমাদের মেয়েদের মধ্যে প্রায়শই এই ধরনের আমরা সমস্যা দেখি, গাইনো সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। তো প্রেগনেন্ট মহিলা যারা গর্ভবতী অবস্থায় আমরা অনেক সময় অনেক মৃত্যুর খবর পাই, যদিও এখন গভর্নমেন্ট এবং বিভিন্ন এনজিওস এই নিয়ে অনেক ভালো কাজ করছেন, কিন্তু তবুও আমরা যদি দেখি এগুলো কি প্রিভেন্ট করা সম্ভব বা এটা প্রতিরোধ করা কি সম্ভব, আর যদি হয় সেটা কিভাবে? মা যখন মারা যায় গর্ভবতী অবস্থায়, এটা অত্যন্ত মর্মান্তিক ব্যাপার। হ্যাঁ, সেটা অত্যন্ত স্পর্শকাতর। সেই যে শিশুটি তার মাকে পেল না, ওর অবস্থা যা হয়, প্লাস সংসারের কি অবস্থা হয়, সেটা সবাই কল্পনা করতে পারে। কিন্তু ম্যাটারনাল মর্টালিটি, যে ম্যাটারনাল ডেথ কিন্তু হয়, এখনও হয়, কিন্তু অনেকটাই ইমপ্রুভ করে গেছে ম্যাটারনাল মর্টালিটি, ম্যাটারনাল ডেথটা। কারণ আমরা দেখেছি প্রায় 25 বছর আগে, আমি দীর্ঘদিন প্রায় 35 বছর ধরে এই ইয়ের সাথে জড়িত আছি, মায়েদের সেবার সাথে, মা আর শিশু সেবাদের সাথে। মেডিকেল কলেজে, আরজিকর মেডিকেল কলেজে লাস্ট 9 ইয়ার্স হেড ছিলাম। তারপরে এখন রুরাল মেডিকেল কলেজে গেছি, দেখে মৃত্যুর হার কিন্তু অনেক কমেছে, কিন্তু আরও কমানো দরকার। আচ্ছা, এর অ্যাকচুয়ালি মূলত কারণটা কি, কেন মায়ের মৃত্যু হয়? এর দুটো বিষয় আছে। কারণ পৃথিবীতে সব জায়গাতেই কিন্তু মায়ের মৃত্যু হয়, কিছু স্পেশাল প্রবলেম হয়। যেমন আমাদের দেশে বা গোটা বিশ্বতেই 3টে জিনিসের মেডিকেল প্রবলেম হয়। একটা হচ্ছে যে হঠাৎ করে হাইপারটেনশন হয়ে যায়, যে খিঁচুনি হয়ে মা মারা যেতে পারে। 2 নম্বর হচ্ছে পোস্টপার্টাম হেমারেজ, অর্থাৎ পিপিএইচ বা হেমারেজ, নট অনলি যা পোস্টপার্টাম, ডিউরিং, মানে প্রথম থেকেই যদি ব্লিডিং হয় তার জন্য মারা যেতে পারে। আর 3 নম্বর হচ্ছে ইনফেকশন। আর আমাদের দেশে পার্টিকুলারলি ডেভেলপিং কান্ট্রিতে আরেকটা কারণ হচ্ছে যে অ্যাবর্শন, আনসেফ অ্যাবর্শনগুলো করে। এটা হচ্ছে মেডিকেল কারণ। কিন্তু যেটা আর কিছু কারণ আছে যেগুলো হচ্ছে মানে আদার দেন অবস্টেটিক কজ, যে কারণগুলো আছে, যেমন হচ্ছে অ্যানিমিয়া, হ্যাঁ, যেরকম হচ্ছে ডায়াবেটিস, যে সমস্ত পেশেন্টের হার্ট ডিজিজ আছে তাদের মধ্যেও কিছু মারা যায়। এগুলো সবগুলো মিলিয়ে মেডিকেল কজ। এর থেকেও সবার উপরে যেটা আছে এটা হচ্ছে সোশিও ইকোনমিক কজ। সোশ্যাল এবং ইকোনমিক কন্ডিশনটা যদি ভালো হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এই মৃত্যুর হারটা অনেক কমে যাবে। কারণ এই সমস্ত প্রবলেম কিন্তু অনেক সময় কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া এর পেছনে একটা কারণ হতে পারে। কম বয়সী মেয়েরা তারা তো প্রিপেয়ার্ড হয় না, তাদের সেই যে যা দরকার, ওই জন্য সেটাকে বলে প্রি কনসেপশনাল কাউন্সেলিং। এবং বিয়ে এখন টিনেজের মধ্যে বিয়ে হওয়া চলবে না, অথচ ইন্ডিয়াতে টিনেজেদের বিয়েটা অনেক বেশি। মানে WHO, ইউনিসেফ বা এরা ভাগ করে যে মৃত্যু হচ্ছে 3টে ডিলে হয়, 3টে দেরি হয়। একটা দেরি হচ্ছে যে যখন সে পেশেন্টটাকে নিয়ে আসছে তারা ডিসিশন নিতে পারছে না, নিয়ে যাবে কি যাবে না, এটা দেরি হয়ে গেল। আরেকটা ডিলে হচ্ছে ওখান থেকে যখন ফেসিলিটিতে আসলো, যে কোনো গভর্নমেন্ট হসপিটালে আসুক বা প্রাইভেট জায়গাতে, অনেক দেরি হয়ে গেলো। 3 নম্বর হচ্ছে যেখানে আসছে সেখানে দেরি করছে সেখানে। কিন্তু সব থেকে যেটা প্রবলেম, যে দেরিটা হচ্ছে, সেটা হচ্ছে যে যেখান থেকে আসছে সেইখান থেকে কিন্তু আসতে দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য মৃত্যুর হারটা কিন্তু আমাদের বেশি। আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত। আমি সবার কাছে অল্প অল্প করে আসবো। আমি ডক্টর শামীমের কাছে আসবো। ডক্টর শামীম, খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো, এই যে আমাদের লাইফস্টাইল আর ফুড হ্যাবিটসে যদি আমরা চেঞ্জেস আনি, বা কী কী চেঞ্জেস আনলে ফিউচারে আমাদের যে কোনো ধরনের স্নায়ুরোগ বা নিউরো প্রবলেমকে আমরা প্রিভেন্ট করতে পারি, খুব সংক্ষেপে। অনেক রোগ আছে, যেমন ধরুন মাইগ্রেন, পার্কিনসন ডিজিজ, কগনিটিভ প্রবলেম যেমন ডিমেনশিয়া, স্ট্রোক, এই সমস্ত জিনিসগুলোকে আমরা আটকাতে পারি আমাদের ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে দিয়ে।
যেমন ধরুন আমি যদি শুরু করি একটা মানুষের লাইফ মর্নিং থেকে সকালবেলা উঠে একটা ফিক্সড টাইমে ঘুম থেকে ওঠা, উঠে একটুখানি অ্যারোবিক এক্সারসাইজ করা, সেটা 30 মিনিট হলেও হবে, সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন হলেও হবে। তারপরে ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে নিজের ব্রেকফাস্টটা সেরে ফেলা। তারপরে যেমন যেমন দিনটা গড়াচ্ছে বাইরের যে জাঙ্ক ফুডগুলো বা রেডি টু কুক যে ফুডগুলো থাকে সেগুলোকে অ্যাভয়েড করা। দুপুরের দিকেও খাবারটা ওই 3টে-4টে না করা, একটু আগের দিকে খেয়ে নেওয়া, এবং কোনোবারই প্রচণ্ড খিদে পাইয়ে না খাওয়া। প্রচণ্ড খিদে পাইয়ে খেলে কি হয়, একটা ওভার ইটিংয়ের একটা টেন্ডেন্সি থাকে, বেশি করে খেয়ে নেওয়ার প্রবণতা থাকে, একটা টাইমে লাঞ্চটা সেরে ফেলা। তারপরে বিকাল এলো, বিকালবেলা যখন আমরা চাটা খাই বা কফিটা যখন খাই সেটা 5টার আগে সেরে ফেলা। তার কারণটা কি? কারণ এই চা কফির যে হ্যাবিটটা সেটা রাতের ঘুমটাকে ডিস্টার্ব করে। রাত হতে হতে যখন আমরা ঘুমাতে যাচ্ছি তখন বেডে শুয়ে আছি, মোবাইলে স্ক্রোল করছে, টিভি দেখছে, ঘুম আসছে না, ঘুমের 12টা বেজে গেল। ঘুমের 2-3 ঘন্টা আগে আমাদের ব্লু লাইট, সেটা মোবাইলের হতে পারে, টেলিভিশন হতে পারে, সেটা একটু অ্যাভয়েড করা। নিউরোলজিক্যাল একটা নবজাগরণ দরকার, যাকে আমরা বলি নিউরোজাগরণের জন্য লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি মেডিসিনস। আমি একটু মিস্টার দেবের কাছে আসবো। মিস্টার দেব, এখন মেডিসিনের, ওষুধের যেভাবে দাম বেড়েই চলেছে ক্রমবর্ধমান হারে, এটা কিন্তু একজন সাধারণ মানুষের কাছে রীতিমতো একটা চিন্তার বা মাথা ব্যথার কারণ। সেক্ষেত্রে আপনারা কি করছেন? হোমিওপ্যাথি ওষুধ কিন্তু খুব স্বল্প ব্যয়ে জনসাধারণ, গ্রাম বাংলার লোক এটা কিনতে পারে। আমাদের হোমিওপ্যাথিতে ক্যাটাগরি ওয়াইজ মেডিসিন রয়েছে। আমরা যখন ওষুধের মূল্য নির্ধারণ করি, আমরা কিন্তু গরিব মানুষ বলুন, মধ্যবিত্ত বলুন, উচ্চ মধ্যবিত্ত বলুন, তাদের কথা ভেবেই আমরা মূল্য নির্ধারণটা করি, এবং যে কারণে মানুষের সেটা সাধ্যের মধ্যেই চলে এসেছে। একদম সেটা সাধ্যের মধ্যেই চলে এসেছে। আপনারা বাজারে যদি কোনো ওষুধ কিনতে যান তাহলে দেখবেন একটা সাধ্যের মধ্যেই থাকে। আমি একটু সোমা ম্যামের কাছে, সোমা ম্যাম, একটু আগে আপনি যখন বলছিলেন গুডস হসপিটাল সম্পর্কে, তখন আপনি বারবার এমফাসাইজ করেছেন যে আপনাদের ইমার্জেন্সি কেয়ার বা ট্রমা কেয়ার, ইমার্জেন্সি সার্ভিস এবং ট্রমা কেয়ার নিয়ে, সেখানেই আপনারা মানুষের মনে সেই মানুষের যে ভরসার জায়গাটা সেটা আপনারা অর্জন করেছেন। এটা কিভাবে? Actually, emergency, any trauma care means emergency. আমরা যেটা ওইখানে মেনটেন করি সেটা হচ্ছে প্রপার ট্রায়াজ প্ল্যান। ইমার্জেন্সি, যখনই আমরা ইমার্জেন্সির কথা ভাবি আমাদের মাথায় প্রপার ট্রায়াজ প্ল্যানের কথা আসে, আর তার সাথে অনেক বেশি ডিপেন্ডেবল আমাদের হতে হয় ইএমটির ওপর আর ইএমের ওপর। কারণ একটা পেশেন্ট যখন আসে, সেই আরটিএ পেশেন্ট যখন আসে, আরটিএ পেশেন্টকে ডায়াগনোসিস করতে হয় প্রপারলি যে তার জিসিএস কত রয়েছে, তার পেপল ডাইলেটেড হয়ে রয়েছে কিনা। আমার মনে হয় ডক্টর শামিমারও ভালো বলতে পারবে। যাই হোক, তো সেই ক্ষেত্রে আমাদের ইএমটি যারা রয়েছে তারা প্রচণ্ড প্রপার, তারা ওয়েল স্কিল, তারা ইএমওর আগে তারা নিজেরা কাজ সেরে ফেলে, তারপরে তারা ইএমওকে বলে, কনসালটেন্টকে বলে। এইটা যে কোনো হসপিটালের এমার্জেন্সিতে যারা ইএমটিরা রয়েছে তাদের মেন কাজ। আর তাছাড়া আমার এমার্জেন্সিতে, এই গুডেজের এমার্জেন্সিতে যেইটা রয়েছে যে আমি আলাদা করে সেইখানে জায়গাও করে দিয়েছি যে আমরা এমার্জেন্সি স্মল প্রসিডিওরগুলো যাতে করতে পারি। আমাদের যারা কাউন্সিলাররা রয়েছে তারা প্রপারলি পেশেন্টকে হ্যান্ডেল করে, কারণ এমার্জেন্সি যখনই যে কোনো পেশেন্ট আসে শুধু তাদের বাড়ির লোকেরা পুরো ভারাক্রান্ত হয়ে আসে। তাদের কেউ কেউ জেনে আসে যে হ্যাঁ আমার বাবা বা মায়ের স্ট্রোক হয়েছে, ঠিক আছে, কিন্তু অনেকে সেটা জেনে আসে না। তো সেই ক্ষেত্রে তাদের প্রপার কাউন্সিলিংটাও দরকার। তো সেই ক্ষেত্রে আমাদের হসপিটাল কিন্তু এই কাজটা খুব সুন্দরভাবে করে। একেবারে আমাদের সময় শেষ হয়ে গেছে, কিন্তু ঋতুপর্ণা ম্যাম রয়েছেন আমাদের সঙ্গে এবং ডক্টর মাঝিও রয়েছেন। ঋতুপর্ণা ম্যাম, এখানে জানতে চাইবো, এই যে আমরা বারবার বলছি মেডিকেল সায়েন্স এত মডার্ন হয়ে গেছে, এত প্রোগ্রেস করেছে, তো এই মডার্ন আইভিএফ পদ্ধতি কিভাবে নিঃসন্তান দম্পতিদের আশার আলো দেখাচ্ছে? দেখো, আইভিএফ আসাতে আমার মনে হয় অনেক মারা বাচ্চাদের মুখ দেখতে পেরেছে। কেন দেখো, আজ থেকে এই বলতে গেলে ইন্ডিয়াতে বলতে গেলে এই লাস্ট 15 বছর অ্যাকচুয়ালি আইভিএফটা র্যাম্পেন্ট হয়েছে। সো তার আগে হয়তো যাদের বাচ্চা হতো না বা ইনফার্টিলিটি হতো না, তাদের যে একটা স্ট্রেস ছিল বা যে সমাজে যাদের তাদের একটা স্টিগমা ছিল, তাদের হয়তো কোনো অনুষ্ঠান যেতে দিত না, তাদেরকে ছুটি দিত না, তাদের এক ঘরে করতো, সেই থেকে তারা
অনেকটাই রিলিভড হয়েছে এখন। আর আইভিএফ করার জন্য এখন অনেক নতুন নতুন টেকনিক আছে। আজকে সকালবেলায় আমি একটা টেকনিকের কথা বলছিলাম, আরআই উইটনেসিং, যেটা অ্যাকচুয়ালি একটা রেডিও ফ্রিকোয়েন্সিতে ট্যাগ করা যাবে যে যদি বাই চান্স কোনো মিক্সিং আপ হয়, মানে সিমেন্ট বা এগের যদি কোনো মিক্সিং আপ হয়, তো পুরো যেরকম একটা হোটেলের হয় না, হোটেলে কার্ডটা হয়, ওরকম একটা কার্ড দেওয়া যাবে পেশেন্টদেরকে। সেই কার্ডের মধ্যে তার ডিটেলসটা থাকবে। আর ইভেন যেখানে আমরা একটা কন্টেনার, সিমেন্ট কন্টেনার হয়, সেটার মধ্যে বা পেট্রি ডিশের মধ্যে সবটাই কিন্তু বার করে থাকবে। তাতে কী হবে, যদি কোনো মিক্সিং হয়ে যায়, সেই মিক্সিংগুলো একটা অ্যালার্ম বাজবে, অ্যান্ড ওটা পুরো ওখানেই স্টপ করে যেতে হবে। তো আমার মনে হয় কি, যারা এখনও পর্যন্ত আইভিএফের কথা ভাবিনি বা দীর্ঘদিন বিবাহিত জীবন হয়েছে, তারা যেমনি আসে অ্যাভেল করে আইভিএফটা। আমি ডক্টর মাঝির কাছে এবার আসবো। ডক্টর মাঝি, এই যে আমরা বারবার, আপনিও একটু আগেই বলছিলেন যে প্রেগনেন্ট হওয়ার আগে বা গর্ভধারণের আগে সেখানে মেয়েদের তৈরি হওয়াটা খুব দরকার, তাদেরকে প্রিপেয়ার্ড করাটা দরকার, এটা কিভাবে পসিবল? একটি মেয়ের যখন টিনেজ গার্ল অর্থাৎ এই অ্যাডোলেসেন্ট টাইমে ওর কিন্তু অনেক সচেতনতা দরকার। যেন প্রত্যেকটা জায়গাতেই অ্যাডোলেসেন্ট ক্লিনিক থাকা দরকার, এবং সেই অ্যাডোলেসেন্ট ক্লিনিকে মা আসবে, মেয়ে আসবে, তাকে মেনস্ট্রুয়াল হাইজিন সম্বন্ধে ট্রেন করতে হবে, তার ডায়েট সম্বন্ধে ট্রেন করতে হবে, কী হবে যে ডায়েট খায়, আর হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন, পার্টিকুলারলি খেলাধুলো যেগুলো একবারে কমে গেছে সেটা করতে হবে। এবং তাকে বলতে হবে যে মাকে কখন ওর বিয়ে দিবে। নিশ্চয়ই 18-র মধ্যে নয়, কিন্তু তার মানে 18-19ও নয়। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে আমরা ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিকে রেগুলার ওকে সেক্সুয়ালিটি সম্বন্ধে অ্যাডভাইস দিতে হবে, এবং কন্ট্রাসেপশনের অ্যাডভাইস দিতে হবে। আর এবার হচ্ছে যে প্রেগনেন্সির সময় কতগুলো আমি তার শর্টে বলবো যে প্রেগনেন্সির সময়ে কী দরকার। রেগুলার চেক আপ দরকার, প্রথম হচ্ছে রেগুলার কতগুলো ইনভেস্টিগেশন দরকার মিনিমাম। আমি এত ডিটেলসে বলছি না, সেগুলো মেডিকেল, যেমন একবারে সময়েই আমরা চলে গেছি দরকার। আর প্রিপেয়ার থাকা দরকার যে যদি কোনো কমপ্লিকেশন হয়, এই যে 3টে কারণ বললাম আর কি। হাইপারটেনশন হলে তার চিকিৎসা ব্যবস্থা, ব্লাড হঠাৎ করে যদি হিমারেজ হয় তার ব্লাডের ব্যবস্থা। শান্তিনিকেতন মেডিকেল কলেজের ওখানে ব্লাড ব্যাঙ্কে এভরি টাইম ব্লাড ইজ অ্যাভেলেবেল। ওখানে প্রায় 600 স্টুডেন্টস আছে, এবং যদি একটা নোটিশ দেওয়া যায় গ্রুপে যে ব্লাড লাগবে, এভরিওয়ান ইজ কাম টু গিভ দ্য ব্লাড। এমনি যখনই কোনো ব্লাড হয়, শুধু প্রেগনেন্ট মাদারদের নয়, সবার ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে প্রিপেয়ার থাকা দরকার ফেসিলিটিতে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জি24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 আজ এখানেই শেষ করছি, আর আপনারাও দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।